এই মাসে আমার বিল এসছে ৩,৫০০ টাকা। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ৩,৫০০ টাকা কোত্থেকে দেবো? বিলের এক মাস এই আসছে, আর এক মাসে লাফিয়ে আরও বেড়ে গেল। ফলে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। বিদ্যুতের মতন একটা অত্যাবশ্যকীয় পরিষেবাকে নিয়ে প্র্যাকটিক্যালি বাস্তবে সাধারণ মানুষকে শোষণ করে মানে জুলুম রাজ চলছে। প্রাইভেটের হাতে গেলে দাম বাড়বেই, ভালো কিছু হবে না। প্রতিদিন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে হু হু করে, তার সাথে বিদ্যুতের বিলও বাড়ছে। তো এটা কি করে সামাল দিচ্ছে? দেখুন, বিদ্যুতের বিল বাড়লে তো নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে, এটাই স্বাভাবিক। কারণ কি, এমন কোনো জিনিস পৃথিবীতে নেই যেটা উৎপন্ন করতে বিদ্যুৎ লাগে না। এই মাসে আমার বিল এসছে ৩,৫০০ টাকা। মানে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, ৩,৫০০ টাকা কোত্থেকে দেবো? কোত্থেকে আমি ৩,৫০০ টাকা দেবো? কাজেই এই যে ৩,৫০০ টাকা কীভাবে এলো তার কোনো অ্যান্সার নেই। এখনকার যে বিল, তাতে যে পেছনে লেখা আছে এপিপিএস বলে একটা কথা, ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেস অ্যাডজাস্টমেন্ট সারচার্জ, পড়ে দেখলাম। পেছনে আবার কিছু টাকার লেখা আছে যেটা পরে নেওয়া হবে। পরে কেন নেওয়া হবে? আমি তো বাকি রাখতে চাই না। তাহলে পরে কেন নেওয়া হবে, কিসের জন্য নেওয়া হবে, তার কোনো বিবরণ নেই। শুধু বলা আছে যে এটা কেপ্ট ইন অ্যাবায়েন্স রাখা হলো, এই টাকাটা পরে নেওয়া হবে। তাহলে পরে আমি দেবো কী করে? আমার তো পরের জন্য এই টাকাটা জমানো নেই। পরে যখন নেবে তখন বলছে, সেখানে লেখা আছে ৩৬ মাসের এরিয়ার নেবে। সেটা তার সঙ্গে সুদ নেবে কিনা বলা নেই, হয়তো দেখা যাবে তখন তার সঙ্গে সুদ নিচ্ছে। এছাড়া আমরা শুনেছি শুধু এইটা না, যেটা লিখে দিচ্ছে তো দিচ্ছে, এমন 2 বছরের বিদ্যুতের দাম তারা নিতে চাইছে। সেটা পেপারে বেরিয়েছিল 2020, 21, 22। 20, 21, 22 তো আমরা পুরো বিলই দিয়েছি। তাহলে এইটা কি, কেন এই ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেস অ্যাডজাস্টমেন্ট সারচার্জ, কিসের সারচার্জ? আবার আমি দেখলাম আমার বিলটাতে যে আমার যে টাকাটা উঠেছে ৩,৫০০ টাকা, এতে আমরা গভর্নমেন্ট ডিউটি দিয়েছি। আর ফুয়েল অ্যান্ড পাওয়ার পারচেস অ্যাডজাস্টমেন্ট সারচার্জে 15.2% লেখা আছে, এবং সেখানেও আবার গভর্নমেন্ট ডিউটি। ওই টাকাটা একবার গভর্নমেন্ট ডিউটি দিয়েছি আমরা, পরে আবার গভর্নমেন্ট ডিউটি এই বিলে পাঠিয়ে দিয়েছে। তাহলে একই টাকার ওপর দুবার আমরা গভর্নমেন্ট ডিউটি কেন দেবো? কিসের জন্য দেবো? কোন আইনে দেবো? কেউ এর উত্তর দেওয়ার লোক নেই। এরা জুলুমবাজি করছে। যখন যেমন খুশি এই সিএসসি বিদ্যুতের দাম বাড়িয়ে দিচ্ছে। সরকারের সঙ্গে তাদের কি আতাত আছে জানি না। শুনেছি ভোটের সময় তারা ইলেকট্রাল বন্ডে নাকি প্রচুর টাকা দিয়েছে। এখন শোনা যাচ্ছে যে সেই টাকাটা সাধারণ মানুষের ঘাড়ের ওপর থেকে তুলে নেবে, এবং তারা বিভিন্ন মিথ্যা আছিলায় এইসব টাকা লিখে দিচ্ছে। 2020, 21 কত টাকা তার শর্টফল পড়েছে সেটা সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ তো 20, 21 পুরো বিলই দিয়েছে। তাহলে সে আবার কেন সেই বিলটা দেবে? সেই বিল তো পাস্ট। শোনা যাচ্ছে যে সিএসসি আবার তার বিদ্যুতের চার্জ বাড়ানোর জন্য অ্যাপিল করেছে, তার নাকি লোকসানে চলছে। তা আপনি একজন গ্রাহক হিসাবে আপনার কী মনে হয়? গ্রাহক হিসাবে মনে হয় যে তার লোকসানে চলছে না। কারণ কি, চলতে পারে না। আমি তো একজন ইঞ্জিনিয়ার, আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সিভিল। ন্যাচারালি আমরা এই বিদ্যুৎ, যেহেতু আমরা ইঞ্জিনিয়ারিং লাইনের লোক, এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আমার বন্ধু আছে, তারা যে বিদ্যুৎ কিভাবে উৎপন্ন হয়, কত কস্ট তার লাগে, সেটা তারা বলতে পারে। এবং আমার কলিগ বলেছে যে একটা বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করতে 2 টাকা 10 থেকে 20 পয়সার বেশি লাগে না। সেটা WBSEDCL এর সে ইঞ্জিনিয়ার। আমরা বিক্রি করি 2 টাকা 45 অ্যাভারেজে, কোথাও 2 টাকা 70, কোথাও 2 টাকা 40, অ্যাভারেজে 2 টাকা 45 আমরা বিক্রি করি। তাহলে 2 টাকা 45-এর বিদ্যুৎটা সিএসসি আমাদের থেকে নিচ্ছে 8 টাকা, 9 টাকা, 7 টাকা। তাহলে কত শতাংশ? অথচ বিদ্যুৎ আইন 2003-এ লেখা ছিল যে 15.5% রিজনেবল রিটার্ন তারা নিতে পারবে। তাহলে এটা কত গুণ হচ্ছে? এটা আমাদের মাথায় ঢুকছে না। কে তাদের এই পারমিশন দিচ্ছে বেআইনিভাবে লুট করার সাধারণ মানুষকে? কারা এর পেছনে আছে? এটা খুঁজে বার করা দরকার। জিনিসপত্রের দাম তো হু করে বাড়ছে, তার সাথে বিলের বহর বাড়ছে। তো এই নিয়ে আপনি কি করে সামাল দিচ্ছেন? সামাল দিতে পারছি না, কারণ আমার প্রথম কথা, আমার পেনশন নেই।
ফলে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেছে। যেখানে আমার নিয়মিত যার যোগান থাকা দরকার তার কোয়ার্টার করতে হচ্ছে। জিনিসপত্রের দাম তো হু হু করে বাড়ছে, কন্ট্রোল করার কারও কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। বিলের কি হাতি ঘোড়া আমরা কিছুই বুঝতে পারি না, একদম আমাদের অন্ধকারে। এই পেছনে যে সমস্তগুলো রেট ফেটগুলো হ্যান ত্যান দিয়েছে সেগুলো এখন একটা রেট চার্ট থাকে, হ্যাঁ, বিলের কত রেট কার ওপর কত হচ্ছে এইটুকুনি বোঝার চেষ্টা করি, আর বাকিটা তো কিছুই বুঝতে পারি না। বিলের এক মাস এই আসছে আর এক মাসে লাফিয়ে আরও বেড়ে গেল, তা কীভাবে বাড়ছে এটা কেউ ধরতে পারছে না, তো মানুষের অসুবিধাই হচ্ছে সব। সরকার পক্ষের দাবি যে বেসরকারিকরণ হলে পরিষেবার অনেক মানোন্নয়ন হবে, সেই জন্য বেসরকারি করছে। আপনার কি অভিজ্ঞতা? আমার মনে হয় সেটা ভুল। তার কারণ হচ্ছে যে যে মালিক হবে, একটা কোম্পানির মালিক হবে, সে চাইবে যে আমি কতটা লাভ করতে পারবো এ থেকে, অর্থাৎ লাভ করার জন্য সে দাম বাড়াবে, দাম বৃদ্ধি হবে। কিন্তু সরকারি ব্যাপারটা তো তা নয়, সরকারিটা হচ্ছে পরিষেবামূলক ব্যাপার। তা সেখানে সরকার যদি নেয়, এটাকে হাতে নেয়, তাহলে সেটা পরিষেবা পাবে, দামটাও কম হবে। বিভিন্ন জায়গায় অলরেডি স্টেপ বাই স্টেপ প্রাইভেটাইজেশন হচ্ছে, তার ফলে কি আপনি মনে করেন বিদ্যুতের অবস্থা ভালো হবে, দাম কমবে বা আরও ভালো হবে কিছু? না, ভালো কখনোই হবে না, প্রাইভেটের সাথে গেলে দাম বাড়বেই, ভালো কিছু হবে না। আসলে সাধারণ মানুষ হিসেবে সামাল দেওয়াটা তো বাস্তবেই আয়ত্তের বাইরে চলে যাচ্ছে ক্রমশ। রিসেন্টলি আপনার নির্বাচন শেষ হয়েছে, নির্বাচনের আগে তো আমাদের কাছে প্রতিশ্রুতি প্রচুর আসে, সমস্ত দলই আসে, প্রতিশ্রুতিও আসে, কিন্তু ঠিক তার পরেই দেখুন সমস্ত জিনিসপত্রের দাম, এমনকি সাধারণ সবজির দামগুলো এরম জায়গায় চলে যাচ্ছে। তার সাথে বিদ্যুৎ বলুন বা দুধের দাম বলুন যেভাবে বাড়ছে, সাধারণভাবে সংসার চালানোই তো এখন মানে প্র্যাকটিক্যালি মানে সাধারণ মানুষের পেটে লাথি মারা হচ্ছে, এইরকম জায়গায় চলে যাচ্ছি আমরা আস্তে আস্তে। ফলে খুবই কঠিন, আয় তো বাড়ছে না। বিদ্যুতের ক্ষেত্রে যদি বলেন তো বাস্তবে এত অস্বচ্ছতা গোটা বিদ্যুতের, মানে এটাকে ঘিরে ধরুন ইলেকট্রিক পাই, ঠিকই আছে ইলেকট্রিক পাই, কিন্তু পয়সার বিনিময় পাই তো, ফলে তার যে স্বচ্ছতাটা থাকবে সেই স্বচ্ছতাটাও থাকে না। এবং দাম বৃদ্ধির ক্ষেত্রে বলুন, যে কোনো কিছুর ক্ষেত্রে আমাদের কিন্তু কোনো জায়গাতেই সাধারণ গ্রাহক বলুন বা সাধারণ নাগরিক হিসেবে ট্রান্সপারেন্সিটা কিন্তু কারোর কাছ থেকেই আমরা পাই না। আচ্ছা, শোনা যাচ্ছে সিএসসি আবার তার মাসুলে বৃদ্ধির জন্য আবেদন করেছে, কারণ তার নাকি লস হচ্ছে ব্যবসায়। তা আপনি একজন গ্রাহক হিসেবে কী মনে করেন? খবরের কাগজে এটা আমরা পেয়েছি, হ্যাঁ, যে গত 2 বছরে নাকি যে লস তাদের হয়েছে, নাকি সেই লস তারা পূরণ করবে এরিয়ারের মাধ্যমে আমাদের গ্রাহকদের ওপর দিয়ে। একটা ধরুন আমি বলি দু একটা কথা, জাস্ট আমি 80-র দশকে আমি তখন স্কুলে পড়ি, যখন সিএসসি টেক ওভার করা হলো, যে সামান্য টাকায় টেক ওভার করা হয়েছিল, পরবর্তীকালে আমার মনে আছে কলেজ পাস করে যখন একটু বড় 2000 সালে বাটলি বয় বা প্রাইস ওয়াটার হাউস যখন বলছে যে 20,000 কোটি টাকা 30,000 কোটি টাকা তার অ্যাসেট, এবং প্রতি মুহূর্তে সারা ভারতবর্ষ কেন দক্ষিণ আফ্রিকাতেও তারা বিদ্যুৎ এর প্ল্যান্ট তৈরি করছে, সেখানে তাদের লাভ হচ্ছে না, এটা কি বিশ্বাসযোগ্য হয়? বরং বলা যেতে পারে ধরুন, আর সবথেকে মজার ব্যাপার হচ্ছে যে লাভ হতে পারে হয়তো ধরুন 1 পয়সা 8 পয়সা কম লাভ হলো, কিন্তু সরকারগুলো এমন, এই দেখুন ইলেকশন বন্ডের মাধ্যমে তারা যেহেতু শাসক দলগুলোকে টাকা দিয়েছে, ফলে তারাও কিছু বলেন না। ফলে গ্রাহককে যেভাবে ইচ্ছা কাটা যায়, আপনি স্লটার হাউসে কাটুন বা হালাল করুন কি বলি দিন, ফলে এটা মানে কোনোভাবেই মানা যায় না। টোটাল বিদ্যুৎ ব্যবস্থাকে বেসরকারিকরণ করা হচ্ছে স্টেপ বাই স্টেপ, এই নিয়ে আপনি কি মনে করেন? প্র্যাকটিক্যালি বিদ্যুৎ আজকে সারা পৃথিবীর সভ্যতার ধারক ও বাহক, এটা এসেনশিয়াল সার্ভিস, এটা এসেনশিয়াল কমোডিটি কখনো হতে পারে না। বিদ্যুতের কমোডিটাইজেশন করা হচ্ছে শুধুমাত্র এই তথাকথিত বৃহৎ যে মানে ব্যবসায়ী, এদের লাভটাকে পাওয়ার জন্য, এবং বড় বড় তথাকথিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে এদের যে পৃষ্ঠপোষকতার সম্পর্ক জড়িয়ে আছে। এবং আপনি খেয়াল করে দেখবেন যে কারণে একটার পর একটা নিয়ম নীতি, তার যে রেগুলেশন বদলাচ্ছে, কোনোটাই কিন্তু গ্রাহক স্বার্থে বদলাচ্ছে না, সবটাই কোম্পানি। এমনকি আপনি আমাকে ধরুন বিদ্যুৎ কোম্পানি যদি কথার কথা ধরুন চোর সাব্যস্ত করে, আমাকে যে চোর সাব্যস্ত করছে তার কাছেই বলতে হচ্ছে যে প্রমাণ করতে হচ্ছে যে আমি চোর না, সেই আমার নাকি দণ্ডমুণ্ডের কর্তা হচ্ছে। ফলে গোটাটাই একটা অদ্ভুত একটা ভিসিয়াস সাইকেলে পরিণত হয়েছে, এবং গোটাটাই শোষণমূলক একটা ব্যবস্থায় পরিণত হয়েছে। বিদ্যুতের মতন একটা অত্যাবশ্যকীয় পরিষেবাকে নিয়ে প্র্যাকটিক্যালি বাস্তবে সাধারণ মানুষকে শোষণ করে মানে জুলুম রাজ চলছে প্র্যাকটিক্যালি।